বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সারা দেশে পালন হচ্ছে জাতীয় শিশু দিবস। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে রাজধানীর কড়াইল বস্তির আগুনের ক্ষতিগ্রস্তরা। ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। আদালতের নিষেধাজ্ঞা ও সরকারি নানা তৎপরতার পরও বন্ধ হচ্ছে না সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলন। অসাধু চক্রের কাছে জিম্মি সবাই, অসহায় প্রশাসন ও পুলিশ। নরসিংদীতে গ্যাস সংকটে দুর্ভোগ শহরবাসীর, ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদনও। সংকট মোকাবিলায় কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তিতাস কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবং রাজশাহীতে পদ্মাপাড়ে জলাশয়ে অভয় আশ্রমে দেখা মিলছে বিলুপ্ত প্রজাতির দেশীয় মাছ। লাভবান হচ্ছেন মাছ চাষিরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যের। আপনাদের সঙ্গে আছি আমি সানবির রূপল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30টার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর তারা বেশ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় গার্ড অফ অনার প্রদান করেন সেনাবাহিনীর চৌকস দল। এরপর কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর দলের সভাপতি হিসেবে আবারও সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন। তাদের শ্রদ্ধা জানানোর পর দলের সর্বস্তরের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধু সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুরুষ যারা কবরবাসী হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের উপর আপনার বিশ্বাস করুন, হে আল্লাহ, এবং দৃঢ় ঈমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেন শেখ হাসিনা। পরে দলের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের দলীয় সভানেত্রী হিসেবে ফুল দেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে পরিবারের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে অপশক্তি বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। স্বাধীনতা তিনি স্থপতি। সেই বাংলাদেশের সামনে প্রধান বিপদ হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি। কাজে আজকের দিনে শপথ হবে বঙ্গবন্ধু বিজয়কে, বাঙালির বিজয়কে সুসংহত করতে আমরা সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গঠন করব। এখানে রাজনৈতিক অপশক্তি আছে, সেই অপশক্তিকে মদদ দেয়, পৃষ্ঠপোষকতা করে বিএনপি। সে কারণে তাদের অন্তর্জ্বালা আজকে তারা মরছে। বাঙালি জাতির ইতিহাসে উজ্জ্বল কালান্তরের সূচনা করেছিলেন তিনি। দুর্বার গণ আন্দোলন গড়ে উঠেছিল তার হাত ধরেই, যা পরবর্তী সময় রূপ নেয় মুক্তির আন্দোলনে। বাঙালির কাছে তিনি বঙ্গবন্ধু নামেই পরিচিত। সেই অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী পালন হচ্ছে দেশ জুড়ে। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারলেই আলোর পথে এগোবে বাংলাদেশ। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। ১৯২০ সাল ভারতীয় উপমহাদেশ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে ভারতবর্ষ। আর তখনই দক্ষিণ বাংলার গহীন অন্দরে মধুমতি নদীর তীরে টুঙ্গিপাড়া নামের অজানা গায়ে জন্ম নিলেন একটি শিশু। শেখ বাড়ির শিশুটির নাম রাখা হলো মুজিবুর রহমান। তখন কে জানতো সেই অজপাড়া গায়ে ধীরে ধীরে বেড়ে উঠছে আগামীর বাংলাদেশের নির্মাতা। তবে ক্রমেই সেই জানাটা হয়ে যাচ্ছিল। কিশোর শেখ মুজিব চোখ মেলে দেখলেন কি গভীরভাবেই না অবহেলিত স্বদেশ, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ মানুষ। নবগঠিত পাকিস্তান একটি বুদবুদ ছাড়া কিছুই নয়, তা অনুধাবনে সময় নেননি শেখ মুজিব।
এরপর রাজনৈতিক প্রজ্ঞায় তিনি পেরিয়েছেন ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, 6 দফা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান আর 70-এর সাধারণ নির্বাচন। এর মধ্য দিয়েই সামনে আসলো 7ই মার্চ 1971। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। পাকসার জমিন সাদবাদের বিরুদ্ধে সোনার বাংলার চেতনা রোপিত করলেন বঙ্গবন্ধু। নিরীহ বাঙালিকে সশস্ত্র যোদ্ধায় পরিণত করলেন। এর মধ্য দিয়েই বাঙালি অর্জন করল হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ। পাকিস্তানি বন্দি জীবন শেষে দেশে ফিরলেন রাজনীতির কবি বঙ্গবন্ধু। দ্বিতীয়বার আনন্দে ভাসলেন বাংলার মানুষ। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। 15ই আগস্ট 1975 ঘোর অমানিশা নেমে আসে বাংলার বুকে। বিশেষজ্ঞরা বলছেন, সময়কে নিজের করতলে নিয়ে শেখ মুজিব স্বাধীনতার জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। এটি তার সবচেয়ে বড় কৃতিত্ব। বঙ্গবন্ধুর দর্শন চেতনা আমাদের জন্য বড় ধরনের মানবিক চেতনার দর্শন, যে চেতনা দিয়ে আমাদের রাষ্ট্রকে এগোতে হবে। কিভাবে আত্মোৎসর্গ করতে হয়, কিভাবে দিক নির্দেশনা দিতে হয় মানুষকে, নেতৃত্বের গুণাবলী তিনি মানুষকে বুঝিয়েছেন তার কাজে এবং কর্মে, সেগুলি আমরা শিখতে পারি তার থেকে। মুক্তির আন্দোলনের কোনো সীমা থাকে না। বিমূর্ততার অন্তরাল ভেদ করে প্রাণবান মুজিব তাই অঙ্গুলি প্রসারিত করেন আজও যখন জাতি থাকে সংকটে, সংশয়ে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 97তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিশু দিবস। সকালে খুলনা বেতার ভবনে প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। যশোরে জেলা প্রশাসনের উদ্যোগে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বকুলতলায় গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়া মেহেরপুর, কুমিল্লা, ঝিনাইদহ সহ বেশ কয়েকটি জেলায় জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বকুলতলায় জাতীয় শিশু দিবস উপলক্ষে 3 দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তাহিয়া রুবায়াত অপলা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সকাল থেকে কিন্তু শিশু কিশোর, অভিভাবক সহ এখানে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে আছে এখানকার বকুলতলা প্রাঙ্গণ। এবং সকাল থেকেই কিন্তু যে অনেক চমৎকার একটি উৎসব মুখর পরিবেশ এখানে রয়েছে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখানে উদ্বোধন করেন বঙ্গবন্ধু উৎসবে এবং বাঙালি সাংস্কৃতিক জোট আয়োজিত দিনব্যাপী কিন্তু চলছে বঙ্গবন্ধু উৎসব। এবং উদ্বোধনের পরপরই এখানে এসে উপস্থিত হন মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় গণশিক্ষামন্ত্রী এবং পাশাপাশি কিন্তু জাতীয় সঙ্গীত থেকে শুরু করে ঢোলের বাদ্য সহ নানা রকমের আয়োজনের মধ্য দিয়ে চলছে বঙ্গবন্ধু উৎসব। এবং আরো একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু চলছে শিশু কিশোরদের কিন্তু ক্যাটাগরিতে 25টি পুরস্কার করা হয়েছে। তবে মূল আয়োজনের কথা যদি বলি তাহলে দুপুরবেলা 3টা থেকে শুরু হবে মূল আয়োজন। সেখানে আলোচনা সভার পাশাপাশি প্রামাণ্য চিত্র প্রদর্শনীও কিন্তু থাকছে এবং জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এবং সন্ধ্যা 6টাতেও কিন্তু আরো একটাবার শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থার কথা যদি বলি তাহলে বলবো যে বেশ জোরদার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এবং সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এখানে নিরাপত্তার যে ব্যবস্থাটি সেটা কিন্তু নিশ্চিত করে আসছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বেশ চমৎকার আয়োজনের মাধ্যমে গান, নাচ এবং শিশু কিশোরদের নানান রকম অংশগ্রহণে মুখরিত হয়ে রয়েছে বকুলতলার এই আয়োজন। এবং চমৎকার এই আয়োজনটি কিন্তু জনসাধারণ সকলের জন্য উন্মুক্ত রয়েছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা থেকে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় জাতীয় শিশু দিবস উপলক্ষে 3 দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব শুরু হয়েছে। সেখান থেকে খবরাখবর জানাচ্ছিলেন তাহিয়া রুবায়াত অপলা। আমরা সরাসরি ছিলাম সেখানে। পড়াইল বস্তির অগ্নিকাণ্ডের পর কেটে গেছে একদিন, কিন্তু এখনো কোথাও ঠাঁই হয়নি নিঃস্ব মানুষগুলোর। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছেন বস্তির ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাসিন্দা। সেই সঙ্গে
ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় তারা। দিন কেটেছে আগুনে পোড়া ধ্বংসস্তূপের মধ্যে কিছু আছে কিনা তার খোঁজে, আর পরিবারের বৃদ্ধ সদস্য, শিশু কিংবা অসুস্থ রোগীকে নিয়ে রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে। যে যেভাবে পেরেছেন আশ্রয় নিয়েছেন ধ্বংসস্তূপের আশপাশে। খোলা আকাশের নিচেই ঠিকানা হয়েছে অনেকের। মানুষে এক সিট কাপড় দিছে তো এটা পরে রয়েছি, অনেক খোলামেলা জায়গায় আমাদের থাকতে হবে, আর কি করবো। একজনের তাম্বুর কিনে দিয়েছে, এই নুরদি এই জায়গায় থাকতে হইবে, এছাড়া তো আর কোনো যাওয়ার কোনো কায়দা নাই। যাম কই ঢাকা শহর কোনো আত্মীয় স্বজন নাই যে কোনো যাম। নাগর তো চলো লাগবো, এই চলার ব্যবস্থা একটু করে দিন, জায়গা করে দিন, আমার মাথা গুজার ঠাই করে দিন। বস্তিবাসীর প্রত্যাশা তাদের পুনর্বাসনের সরকারের পাশাপাশি এগিয়ে আসবে সমাজের বিত্তবানরা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এখনো গ্রেফতার হয়নি ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফখরুল ইসলাম রবিন। এদিকে আরিফার বাসা থেকে পাওয়া সিসিটিভির ফুটেজে দেখা গেছে সকাল 8:44 মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ির প্রধান ফটকের দিকে হেঁটে যায় ব্যাংক কর্মকর্তা আরিফা। এরপর 3 মিনিট 10 সেকেন্ড পর সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে নিয়ে বেশ কিছু জিনিসপত্র সহ মূল প্রবেশপথের দিকে বাসায় প্রবেশ করেন তিনি। এরপর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে 8:51:25 দৌড়ে পালিয়ে যায় রবিন। গতকাল সকাল 8টার দিকে রাজধানীর কলাবাগানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরিফুন্নেসা আরিফা যমুনা ব্যাংকের মার্কেটিং এক্সিকিউটিভ ছিলেন। 2013 সালে বিয়ে হয় রবিন ও আরিফার। আদালতের নিষেধাজ্ঞা সহ একের পর এক সরকারি নানা তৎপরতার পরও বন্ধ করা যাচ্ছে না সিলেটের পাথর কোয়ারিগুলো থেকে অবৈধভাবে পাথর উত্তোলন। অসাধু একটি চক্রের লাগামহীন তৎপরতার কাছে জিম্মি হয়ে আছে সবাই। ফলে পাথর উত্তোলন করতে গিয়ে লাশ হয়ে ফিরতে হচ্ছে নিরীহ শ্রমিককে। চলতি বছরে অন্তত 20 জন প্রাণ হারিয়েছেন। পুলিশ বলছে সমন্বিত উদ্যোগ ছাড়া পাথর উত্তোলন বন্ধ করা সম্ভব নয়। আর বরাবরের মতোই জেলা প্রশাসক শোনালেন আশার বাণী। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। গত বছরের 20 নভেম্বর জাফলংয়ের 15 বর্গ কিলোমিটার এলাকা পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করে পাথর উত্তোলন সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নিষেধাজ্ঞা জারি করে সরকার। এর আগে 2009 সালে সবকটি পাথর কোয়ারি থেকে যান্ত্রিকভাবে পাথর উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেন উচ্চ আদালত। 2010 সালে সিলেটের জাফলং, বিছনাকান্দি, ভোলাগঞ্জ, শাহ আরপিন টিলা সহ সব পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দেন আদালত। কিন্তু তারপরও পাথর উত্তোলন বন্ধ হয়নি। সারারাত পাথর কোয়ারিগুলো থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে পাথর ও মাটি চাপায় লাশ হয়ে বাড়ি ফিরছে শ্রমিকেরা। পরিবেশবিদরা এজন্য দায়ী করছেন প্রশাসনকে। সংকটে ফেলে দেওয়ার পরেও সেখানে পাথর উত্তোলন কোনোভাবেই বন্ধ হচ্ছে না, যেটা আমি মনে করি এটা প্রশাসনের গাফলতি, তাদের নির্লিপ্ততা। পুলিশ বলছে সবার সমন্বিত প্রচেষ্টা ছাড়া এই অপতৎপরতা বন্ধ করা সম্ভব নয়। সুশীল সমাজের নেতারা বলছেন একটি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি বন্ধ করতে পারে লাশের মিছিল। ইদানিং যে দুর্ঘটনাগুলো হচ্ছে সবগুলো দেখছেন গভীর রাত্রে, খুব আর্লি মর্নিং। সবাই মিলে সমন্বিত উদ্যোগ না নিই আসলে এই মৃত্যুর মিছিলটা বন্ধ করা খুবই কঠিন। পাথরের ব্যবসায়ী নামে যারা এগুলো অবৈধভাবে তুলছে তাদেরকে আসামি করা এবং এক একটা ঘটনাকে আলাদা আলাদাভাবে যদি তদন্ত হতো, বিচার হতো, তাহলে পরের ঘটনাগুলো এইভাবে ঘটতো না। অবশ্য সিলেটের জেলা প্রশাসক শোনালেন নানা উদ্যোগের কথা। পাথর শ্রমিকরা অনেকেই এই পাথর উত্তোলনের ক্ষেত্রে আগ্রহী দেখা যায়। তো আমরা চাই যে অনাবাদী জমিগুলি যে আছে, এই পাথর শ্রমিক অনেক ক্ষেত্রে যে মৃত্যুর সম্মুখীন হচ্ছেন, এটি তাদেরকে বুঝিয়ে যাতে কৃষিকাজ এই ক্ষেত্রে তারা আরো পুনর্বাসিত হতে পারে সেই চেষ্টা আমরা উদ্যোগ নিচ্ছি। কোম্পানিগঞ্জে 23 জানুয়ারি শাহ আরপিন টিলা ধসে 5 জনের প্রাণহানির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াত মোহাম্মদ শাহিদুল ইসলাম 47 জন পাথর খেকোকে চিহ্নিত করেন। পাশাপাশি ওই দিনের ঘটনা এবং লাশ গুমের জন্য কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাফিলতি রয়েছে বলে উল্লেখ করেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। রাজধানীর কাঁচা বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে সব ধরনের মুরগির দাম। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কমার কারণেই বেড়েছে দাম। তবে শীতকালীন সবজির দাম ঊর্ধ্বমুখী থাকলেও স্থিতিশীল রয়েছে গ্রীষ্মকালীন সবজির দাম। আর দেশি মাছ বাড়তি দামে বিক্রি হলেও স্থিতিশীল রয়েছে চাষের মাছের দাম। রাজধানীর কাঁচা বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ।
হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের মুরগির দাম। কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। আর পাকিস্তানি মুরগির দাম বেড়েছে জোড়া প্রতি 100 টাকা। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকার কারণেই বেড়েছে দাম। মালে আমদানি কম, চাহিদা বেশি, এর জন্য মালের দাম অনেক বেশি। ওইখান থেকে খামার আলারই দাম বাড়াবে। শীতকালীন সবজি সরবরাহ কম থাকায় ঊর্ধ্বমুখী প্রভাব রয়েছে দামেও। কমেছে গ্রীষ্মকালীন সবজির দাম, তবে ক্রেতাদের মাঝে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রভাব। বাজার তো আজকে বোঝা যাচ্ছে খুব একটু চড়া প্রত্যেকটার জিনিসই অনেক দাম বেশি। আমি এই যে কিরে কেজি 20 টাকা, এখন আজকে 40 টাকা। বেশি মানে কি মারাত্মক বেশি, দামের জন্য তো খাইতে স্বাদ হয় না। পটলের দাম কমছে, ভেন্ডির দাম কমছে, তারপর আমার কারণে ফুলকপি ঝিঙ্গের দাম এগুলোর দাম কমছে। আর ফুলকপি সিজন শেষ, দাম একটু বাড়তি। সিমের সিজন শেষ, একটু দাম বাড়তি। মাছের বাজারে দেশি মাছের দাম বাড়লেও কমেছে চাষের মাছের দাম। ক্রেতারা বলছেন চাষের মাছের দাম হাতের নাগালে থাকলেও মধ্যবিত্তদের অধরাই থেকে যায় দেশি মাছ। দেশি মাছের দাম বাড়তি, এগুলো মাছ কম পাওয়া যায় এখন। পুঁটি মাছ হইলো 320 টাকা কেজি, বাতাসি 500, এটা কেজি 400। ট্যাংরা মাছ, চিংড়ি মাছ 500 টাকা, কাজকি 320। চাষের মাছ একরকমই থাকে, বাড়ে কমে না। রুই মাছ অন্যান্য মাছের তুলনায় এটার দাম একটু কম। তবে আগের মতোই রয়েছে গরু ও খাসির মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিতে 480 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে কেজিতে 700 টাকায়। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 5 দিনের এসএমই মেলা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। সরাসরি যোগ দিচ্ছে তার সাথে। জুবায়ের। রূপল, ধন্যবাদ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের যে প্রাঙ্গণ, সেখানে 5 দিনের এসএমই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকে সরকারি ছুটির দিন শুক্রবার হওয়াতে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি বেশ মোটামুটি জনসমাগম হচ্ছে এবং দর্শনার্থীদের আগমনও ঘটছে। এসএমই খাতের উন্নয়ন এবং অগ্রগতির জন্য সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে এর আগে, এবং আমরা দেখতে পাচ্ছি সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে আসলে অর্থনীতির মূল ধারায় সংযুক্ত করার জন্য যে সরকারি উদ্যোগ, সেটিরই মূলত আমরা দেখি সবসময় এসএমই খাতকে সম্প্রসারণের জন্য সেটাকেই মূল প্রাধান্য দেওয়া হয়। এখানে আপনি একটি স্টল দেখতে পাচ্ছেন, যেটি তৃতীয় লিঙ্গের কয়েকজন উদ্যোক্তা মিলে তারা একটি সংগঠন করেছেন। সেই সংগঠনের ব্যানারেই তারা একটি স্টল নিয়েছেন এবং এটি মূলত জামালপুর ভিত্তিক একটি সমাজ কল্যাণ সংস্থা সিঁড়ির আয়োজনে এই স্টলটি তারা নিয়েছেন এবং এখানে তারা বিভিন্ন ধরনের বুটিক্স সামগ্রী, মেয়েদের 3 পিস, আরও নানা ধরনের আইটেম তারা এখানে এনেছেন এবং এখানে ক্রেতার সমাগম আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো। কারণ এখানে একটা বিষয় পরিষ্কার হয় যে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো যারা এখনো অর্থনীতির মূলধারায় আসতে পারেনি বা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দিকে এখনো তাদের কোনো সংযোগ আমরা দেখতে পাইনি, সেক্ষেত্রে মানুষের যে সাড়া, তাদেরকে মূলধারায় আনার জন্য বা তাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করার জন্য দর্শনার্থীরা বা ক্রেতারাও কিন্তু বেশ আগ্রহ ভরেই তাদের স্টলগুলোতে আসছেন। আরেকটি ব্যাপার যে এখানে শিল্পায়নের ক্ষেত্রে সরকার সবসময় গুরুত্ব দিয়ে আসছে এসএমই খাতের অগ্রগতিকে, এবং এসএমই খাতের যে কয়েকটি সমস্যাগুলো আমরা সবসময় শুনতে পাই, সেই সমস্যাগুলো কিন্তু আজও দূর হয় না। আমরা এখানে কয়েকজন উদ্যোক্তার সঙ্গে কথা বলেছিলাম। ঋণ পেতে তাদের যে ভোগান্তি বা ঋণ পেতে তাদের যে সমস্যাগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা এখনো পর্যন্ত বাধার সম্মুখীন হচ্ছেন এবং এসব ক্ষেত্রে ঋণ পাওয়ার ক্ষেত্রে যে ধরনের বাধাগুলো রয়েছে বা ব্যাংকের যেসব শর্তগুলো থাকে, সেগুলো যদি একটু শিথিল করে একটু সহজ শর্তে বা একটু কম সুদে ঋণ দেওয়া যায়, সেক্ষেত্রে এসএমই খাতের ব্যাপক উন্নয়ন করা সম্ভব। মূল ব্যাপারটি হলো যে সরকার এসএমই খাতের উন্নয়নে যত পদক্ষেপই নিক, তৃণমূলে সেটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে কিন্তু আসলে এই খাতের অগ্রগতি অনেকটাই থেমে যায়। তো সেক্ষেত্রে সরকারি উদ্যোগের সাথে সাথে আমাদের মানসিকতার পরিবর্তনও দরকার আছে। কারণ এখানে উদ্যোক্তারা বলছিলেন যে অনেকেই আসছেন, তারা পণ্যগুলোর দাম যেভাবে চাচ্ছেন, হয়তো দাম একটু বেশি চাওয়া হচ্ছে, কিংবা দাম যেই রকম দাম আসলে একটা পণ্যের, সেই তুলনায় তাদের যে প্রোডাকশন কস্ট, সেটি অনুযায়ী তারা যে দাম চাচ্ছেন, সেটি আসলে অনেক সময় বেশি মনে হচ্ছে ক্রেতাদের কাছে। তো সেক্ষেত্রে অনেকেই এটাকে একটু অন্যভাবে দেখছেন যে দাম বেশি ক্ষেত্রে অনেকে আগ্রহ নাই থাকতে পারে। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে চলছে 5 দিনের এসএমই মেলা, আর সেখান থেকে খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। এদিকে যশোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা। গতকাল যশোরের টাউন হল মাঠে মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এ সময় যশোর জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের মেলায় খুলনা বিভাগের বিভিন্ন স্থান থেকে
52টি এসএমই প্রতিষ্ঠান সহ মোট 62টি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করছে। গ্যাস সংকটে নরসিংদীতে বস্ত্র শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস না পেয়ে দুর্ভোগ পোহাচ্ছেন শহরবাসীও। বছরের পর বছর এই অবস্থা চললেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছোট বড় প্রায় 2000 গ্যাস নির্ভর শিল্প কারখানা রয়েছে শিল্প সমৃদ্ধ নরসিংদী জেলায়। এর মধ্যে 2 শতাধিক বস্ত্র কারখানায় 3 বছর ধরে গ্যাসের চাপ অস্বাভাবিক কম, এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। শিল্প মালিকদের অভিযোগ, যেখানে গ্যাসের চাপ 15 PSI থাকার কথা, সেখানে 0 থেকে 5 এর মধ্যে ওঠানামা করছে গ্যাসের চাপ। প্রয়োজনীয় গ্যাসের অভাবে দীর্ঘক্ষণ কারখানা বন্ধ থাকায় কমে যাচ্ছে উৎপাদন। এতে দুশ্চিন্তায় পড়েছেন শিল্প মালিকরা। উৎপাদন নাই, তা আমরা শ্রমিক বিল দেই কিতে, ব্যাংক ইন্টারেস্ট দেই কিভাবে? গ্যাসের জন্য আমাদের সাইজিং বন্ধ থাকে, সেই অনুযায়ী আমরা বিম পাইতেছি না, মেশিন বন্ধ থাকে। মেশিন প্রোডাকশন 2টা সাইজিং এর বেলায় তখন একটা বন্ধ করে আর একটাতে চালু রাখতে হয়। সময়তে দেখা যায় বয়লার একদম বার্নার যখন একদম জিরোতে আসা পড়ে তখন 2টাই অনেক সময় বন্ধ রাখা হয়। একইভাবে তীব্র গ্যাস সংকটে ভুগছে জেলা শহরের আবাসিক গ্রাহকরাও। গ্রাহকদের অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস না থাকায় সারাদিন চুলোয় আগুন জ্বলে না। ঠিকমতো গ্যাস না পাওয়ায় রান্নার কাজে বাড়তি খরচে সিলিন্ডার গ্যাস, কাঠ সহ বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে তাদের। গ্যাসে যে 6 রাখতে যায় আর এই তার গ্যাস থাকে না। রাতে 3:30টার সময়টা রান্নারি 6:30টার পরে উঠলে আর রান্না খাইতারি না। 4টা রান্না করতে হয়, আর রান্না শেষ করে রাখি দেখা যায় গ্যাস চলে যায়। বিল বাড়াচ্ছে, আমরা গ্যাসের টাকা দিচ্ছি ঠিকই, কিন্তু আমরা গ্যাস পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না। গ্যাসের চাপ কম থাকার কথা স্বীকার করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তিতাস কর্মকর্তা। যে জায়গা থেকে আমাদের কিছুটা পাইপলাইন ক্যাপাসিটির কারণে চাপ কম পাচ্ছে, এগুলো আমরা উপর লেভেলে পাঠাইছি, এগুলো আসলে আমরা মিট আপ করতে পারবো। নরসিংদীতে 28,000 আবাসিক, 220টি শিল্প, 84টি বাণিজ্যিক ও 18টি সিএনজি পাম্পে গ্যাস সংযোগ রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা পাড়ের জলাশয়ে অভয়াশ্রম গড়ে তোলায় বিলুপ্ত প্রায় অনেক প্রজাতির দেশীয় মাছের দেখা পেয়েছেন জেলেরা, যা বাজারে বিক্রি করে আশানুরূপ লাভের মুখ দেখছেন তারা। তাদের দেখে উদ্বুদ্ধ হয়ে গ্রামের অনেক বেকারত্ব ঘোচাতে অভয়াশ্রম গড়ে তোলার কথা জানালেন। এক্ষেত্রে সরকারি সহযোগিতা কামনা করেছেন তারা। তবে স্থানীয় মৎস্য কর্মকর্তার দাবি, চাষিদের সব ধরনের সহযোগিতা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। এক যুগ আগে শুষ্ক মৌসুমেও পানি থই থই করত প্রমত্তা পদ্মায়। সে সময় বছর জুড়ে নদীতে পাওয়া যেত ইলিশ, মলা ঢেলা, চেলা, খয়রা, টাকি, খোলসা, বাতাসি, ফলি, মোয়াসহ নানা প্রজাতির দেশীয় মাছ। কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে এ চিত্র বদলে গেছে। নদী শুকিয়ে যাওয়ায় এখন দেশীয় প্রজাতির মাছের আকাল পড়েছে বাজারে। সম্প্রতি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর কোলে আটকে থাকা জলাশয়ে অভয়াশ্রম গড়ে তোলেন কয়েকজন মৎস্যজীবী। এরপর 6 মাস ওই জলাশয়ে মাছ ধরা নিষিদ্ধ করায় এক পর্যায়ে তা মাছের প্রজনন ক্ষেত্র ও চারণভূমিতে পরিণত হয়। বর্তমানে মূল নদীর একটি চ্যানেল যুক্ত থাকায় অভয়াশ্রমে মিলছে বিলুপ্তপ্রায় দেশি প্রজাতির হরেক রকম মাছ। প্রতি সপ্তাহে খাবার দিই, প্রতিদিনও দিই, এইভাবে আমরা মাছ চাষ করছি। চান্দা আছে, ময়া মাছ আছে, আপনার পুঁটি আছে, রেওয়া আছে, ট্যাংরা আছে, জাল মাছ আছে। আগে অভয়াশ্রম ছিল না, তার আগে এই মাছগুলো আমরা নদীতে পাইনি কখনো। লাভজনক হওয়ায় তাদের দেখা দেখি গ্রামের অনেকেই উদ্বুদ্ধ হয়ে নদীর কোলে অভয়াশ্রম গড়ে তুলেছেন। তবে সরকারি সহায়তা পেলে বড় পরিসরে অভয়াশ্রম গড়ে তোলার কথা জানালেন চাষিরা। কিছু টাকা পয়সা উঠে আমরা এখানে মাছ চাষের ব্যবস্থা করেছি, যাতে মৎস্যজীবীদের চলার একটা পথ তৈরি হয়। সেটা অফিস যদি আমাদেরকে আরো সহযোগিতা করে তাহলে ইনশাল্লাহ এই কাজটা আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে যাবে। উপজেলা মৎস্য কর্মকর্তারা জানান, এ ব্যাপারে চাষিদের নানা সহযোগিতার পাশাপাশি সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন তারা। আমরা তাদেরকে পূর্ণা প্রশিক্ষণ, তারপর মাছ কিভাবে পরিচর্যা করতে হয় সেগুলোর ব্যাপারে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। সেই সাথে সাথে আরো উদ্বুদ্ধ করার জন্য আমরা সরকারিভাবে পোনাও দেব। স্থানীয় মৎস্য বিভাগ জানিয়েছে, অভয়াশ্রমে 50 প্রজাতির মাছের দেখা মিলেছে, যার মধ্যে প্রায় 30টি বিলুপ্ত প্রায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, গোদাগাড়ী, রাজশাহী। শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতু প্রকল্পে সেনা ক্যাম্প নির্মাণে অধিগ্রহণ করা জমির গাছের মূল্য নির্ধারণে বন বিভাগের অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। গত রাতে বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুর জেলা প্রশাসক
মাহমুদুল হোসাইন খান। এ সময় 15,29,87,250 টাকা অনিয়মের কথা উল্লেখ করেন তিনি। পদ্মা সেতুর নিরাপত্তা বিধানের জন্য 99.44 একর জমি অধিগ্রহণ করে সরকার। এই জমির গাছপালা ও স্থাপনার মূল্য নির্ধারণে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে 5 সদস্যের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন জেলা প্রশাসক। তদন্তে বন বিভাগের অনিয়মের বিষয়টি বেরিয়ে আসে। প্রথম দেওয়া হয়েছিল গাছপালার ক্ষতিপূরণের মূল্য বাবদ তারা প্রথম পর্যায়ে উল্লেখ করেছিল 26,48,08,350 টাকা। রিভাইজ করার পরে যেটা তারা দাখিল করেছে সেখানে দাঁড়িয়েছে 11,18,21,100 টাকা, অর্থাৎ 15 কোটি টাকার মতো টাকার আত্মসাতের বিষয়ের সাথে কোনো না কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে। আগামী অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.2% ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল রাজধানীর গুলশানে সিটি ব্যাংক ইউরো মানি গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে একথা জানান তিনি। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ গোলটেবিল বৈঠকে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা। দেশের অর্থনৈতিক সক্ষমতা ও সম্ভাবনায় স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরার বিষয়ে মতামত তুলে ধরেন আলোচকরা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। গতকাল রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক সংলাপে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী জানান, লক্ষ্য অর্জনে দারিদ্র্য দূরীকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা রয়েছে সরকারের। সংলাপে এলডিসি থেকে বের হওয়ার পথে এখনো পর্যন্ত বাংলাদেশের অগ্রগতি আর চ্যালেঞ্জগুলো সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন আলোচকরা। এলডিসি থেকে বের হওয়ার জন্য আমাদের হাতে সময় হয়তো কম, কিছু চ্যালেঞ্জও আছে, কিন্তু আমরা যখন ক্ষমতায় আসি তখনই দেশের মানুষকে মধ্যম আয়ের একটি উন্নত দেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেছি। স্বপ্ন পূরণে, নতুন কর্মসংস্থান তৈরি, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বেশ সফলতাও পেয়েছি। প্রাকযোগ্যতার সব শর্ত পূরণ করায় আমান ইকোনমিক জোন লিমিটেডকে তৃতীয় বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। কারণ বাজারে বিডিবিএল ভবনে সংস্থার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে আমান গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে লাইসেন্স হস্তান্তর করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। ইতিমধ্যে সেখানে 3টি শিল্প স্থাপন করেছে গ্রুপটি। অনুষ্ঠানে বেজার চেয়ারম্যান জানান, এবছরের শেষ নাগাদ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের উপযোগী হবে। বর্তমানে অর্থনৈতিক অঞ্চলগুলোতে কিছুটা গ্যাস বিদ্যুৎ সংকট থাকলেও শিগগিরই তা নিরসন হবে। আগামী 1 মাসের মধ্যে আরও 4,000 একর জমি বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য প্রস্তাব করা হবে বলে জানান তিনি। 3 to 4 years এই আমাদের আরো খুব ভালো দিন আসবে, এনার্জির ক্ষেত্রেও তাই হবে। তো আমরা ইন্ডাস্ট্রিকে বেশি বেশি সার্ভ করতে পারবো এবং বেজাও খুব তাড়াতাড়ি নতুন জনবল পাবে। আমরা নতুন 183 জন অফিসার পাচ্ছি। আমরা আশা করি আগামী 3 বছরের মধ্যে আমরাও আপনাদেরকে সেবা দেওয়ার সক্ষমতা অনেক বেশি ডেভেলপ করতে পারবো। পোশাক কারখানায় বিভিন্ন পর্যায়ে কাজের উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্তদের চাকরির সুযোগ দিতে জব ফেয়ার আয়োজন করতে যাচ্ছে বিজিএমইএ। আগামী শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল বিজিএমইএর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। দিনব্যাপী মেলার 40টি প্রতিষ্ঠান অংশ নেবে। বিজিএমইএ এসইআইপি প্রকল্পের মাধ্যমে 2015 থেকে এখনো পর্যন্ত 20,000 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এর মধ্যে 10,000 জনকে বিভিন্ন পদে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে বলে জানান সংবাদ সম্মেলনে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন মার্কিন কংগ্রেসের বাণিজ্য বিষয়ক এক উপকমিটির চেয়ারম্যান ডেভ রিচার্ড।
ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে এক বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বিষয়টি তুলে ধরেন। এর ফলে বহু ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগানো যাবে বলে মন্তব্য করেন তিনি। বৈঠকে রাষ্ট্রদূত কংগ্রেসম্যানকে জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের ফলে শিক্ষার উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। পাশাপাশি বিভিন্ন উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সহ প্রতিবেশী দেশগুলোর সমন্বিত সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিশ্বের 48টি উন্নয়নশীল দেশের মধ্যে বর্তমানে 34টি দেশে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সারা দেশে পালন হচ্ছে জাতীয় শিশু দিবস। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে রাজধানীর কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তরা। ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। আদালতের নিষেধাজ্ঞা ও সরকারি নানা তৎপরতার পরও বন্ধ হচ্ছে না সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলন। অসাধু চক্রের কাছে জিম্মি সবাই, অসহায় প্রশাসন ও পুলিশ। নরসিংদীতে গ্যাস সংকটে দুর্ভোগে শহরবাসী, ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদনও। সংকট মোকাবিলায় কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তিতাস কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবং রাজশাহীতে পদ্মার পাড়ের জলাশয়ে অভয় আশ্রমে দেখা মিলছে বিলুপ্ত প্রায় অনেক প্রজাতির দেশীয় মাছের। লাভবান হচ্ছেন মাছ চাষিরা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।